বলার কাছে দাঁড়াইতে পারবে না। সুতরাং গভর্নমেন্ট ঠিক থাকবে না, হরতাল মিছিল অবরোধ এগুলো দিতেই থাকবে আওয়ামী লীগ। সুতরাং ওরা যেসব ব্যবসা বাণিজ্যের চুক্তি ইন্ট্রিমের সাথে 17 মাসে যা যা নেওয়ার সত্য নিছে, কিন্তু এগুলো কি আসলে রাখতে পারবে কিনা? কারণ দেশের সরকার যদি স্টেবল না হয়, ওরা যে বিনিয়োগ করবে ওদের বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে, তখন কি হবে? এইসব কারণে তারা এখন আলোচনায়। কিন্তু আলোচনায় এই যে জামাতের সাথে বা বিএনপির সাথে যতই আলোচনা হবে, আলোচনার মূল কেন্দ্রবিন্দু যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস ছেড়ে দিতে হবে, নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না। এটা হচ্ছে মূল। কারণ আমেরিকাও ভালো করে জানে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে আপনারা 6 মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না। তো ওরা যে এই যে বন্দর নিল, পোর্ট নিল, রাস্তা নিল, ঘাট নিল, জায়গা নিল, জমি নিল, সেন্ট মার্টিন নিল, এগুলা কই যাবে? আর শেখ হাসিনার দোষ কি ছিল? শেখ হাসিনার দোষ ছিল একটাই, সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে রাজি হন নাই, উনি বন্দর দিতে রাজি হন নাই, উনি কিনছিলেন গরিবের জন্য চাউল, উনি দিছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, গর্ভবতী ভাতা, মহিলাদের জন্য ভাতা, এসব ভাতা চালু করছে, মানে ভাত কাপড়ের ব্যবস্থা করছে, যেই কারণে এই সরকারের পতন ঘটাইছিল এই আমেরিকা। 2024-এর আগে কিন্তু আমেরিকা একবার ক ক করছিল, এটা আপনাদের নিশ্চয় সবাই খেয়াল আছে। ওই সময় কি ছিল জানেন? ওই সময় আওয়ামী লীগ সরকারকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার এই যে সাগরের ভেতরে যে 12টা জোন যেখানে গ্যাস তেল গ্যাস উত্তোলনের যে কাজ, মানে এখানে তেল গ্যাস কি পরিমাণ আছে, উত্তোলন পেলে উত্তোলন কারা করবে, এগুলো নিয়ে একটা আলোচনা ছিল। আমেরিকার খুব ইচ্ছা ছিল যেগুলো সবগুলোর কাজই তারা দায়িত্বে পাবে। আওয়ামী লীগ সরকারও ইলেকশন আছে, সুতরাং ওই সময় কিছুই বলে নাই। যেই না ইলেকশনটা শেষ হলো, আওয়ামী লীগ সরকার 3 মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল। তার মানে আন্তর্জাতিকভাবে দরপত্র যে যারা আছে সকলে আসেন, আমি এক দেশ শুধুমাত্র আমেরিকারে দিব না। কারণ আওয়ামী লীগ সরকার ভালো করেই জানতো এইসব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে। আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিল বিশাল আতঙ্ক, যে কিরে আন্তর্জাতিক দরপত্র দিলে অন্যান্য ইয়েরা যদি আসে, এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে, এই দরপত্র তো ওরা টিকবে না, তাহলে তো ওদের সবকিছু হবে না। কারণ ওরা যদি পুরো ব্লকটা যদি ওরা পায়, তাহলে ওইখানে ওদের বিভিন্ন জাহাজ দরকার সাবমেরিন এনে রাখবো, দরকারে যে 7 ফ্লিট এনে রেখে দিব, কারো কিছু করার নেই, আমরা তো তেল গ্যাস উত্তোলন করছি, দেখছি খনন কাজ করছি। সুতরাং তখন আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু ফেলে দেওয়ার পরে এখন ওদের ভয় হচ্ছে যে এই মৌলবাদী সরকার আবার কি করে, যদি মৌলবাদী সরকার আসে, আসে মানে হচ্ছে যে এটা তো এখন প্রি প্ল্যান যে এই মৌলবাদীদেরকে আনবে হচ্ছে যে ইন্ট্রিম, তার কারণটা। এবং ইন্ট্রিম যে ইলেকশন করতে চায় না, বা ইলেকশন যদিও বা কোনোভাবে হয়, তারা আবার এই মৌলবাদীদের যেটা গ্যাঞ্জাম লাগায় রাখবে, তার একটা মূল উপাদান দেখেন। গতকালকে কি করলো একজন উপদেষ্টা, তিনি আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে নিয়ে বিমানের ডাইরেক্টর করা হলো। ভাই, একজন উপদেষ্টা মানে মন্ত্রী, ডিরেক্টর হয় আমরা শুনছি কখনো এমপি, বা এমপিও না এরকম লোকজন ডিরেক্টর হইতে পারে। একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, উনি কেন বিমানের ডিরেক্টর হবেন? আবার নির্বাচন কমিশনের সচিবকে কেন চেঞ্জ করে বিমানে দিতে হবে? নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে 1 মাস নেই নির্বাচন, তার আগে সচিব চেঞ্জ, তো নতুন সচিব এসে বুঝবো কি? আপনি যখন একটা নতুন বিয়া করলে ওই মাইয়ার চরিত্র বুঝতে, ওই মাইয়া কি চায় কি না চায় এটি বুঝতে যেমন সমস্যা হয়, মেয়েরাও সেম। যে একটা ছেলেরা হঠাৎ করে বিয়া কইরা আপনারা যেমন বুঝেন না, বুঝতে পারেন না যে এর কি পছন্দ না পছন্দ, ওই না কি জানা, ছেলেরা বুঝে না মেয়েদের কি পছন্দ না পছন্দ। সেম কাহিনী হচ্ছে যে এই নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে চেঞ্জ করা 1 মাসে, তো ওই বেটা এসে বুঝবে কি? ও তো কিছু বুঝবে না। আবার ওই সচিব, নির্বাচন কমিশনের সাবেক সচিবকে নিয়ে গেছেন কোথায় আপনারা? বিমানে। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের, বাংলাদেশ বিমানের ডিরেক্টর করেছেন কেন ভাই? উনি তো মন্ত্রীর, উনি তো একজন ডিরেক্টর চেয়ে অতি উচ্চ পদে। তাহলে এইসবগুলো, তো এগুলো সব করাচ্ছে যে আসলে যে 12 তারিখ ইলেকশন হবে তার একটা নমুনা। এবং 1/11 সময় আমাদের কাছে নজির আছে, 10 দিন আগেও টোটাল নির্বাচনও বাতিল হয়েছে, উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে। এখন আমেরিকা কেন তাইলে ফোন দিচ্ছে? আমেরিকা ফোন দিচ্ছে সকলকে, যে সবার সাথে কথা বলতেছে, ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ, ওই যে ব্যানারে দেখলেন যে 18 তারিখের পরে আসছে মরণ কামড়। ভাই এটা আমি বলতেছি না মরণ কামড়, আমি কোত্থেকে বলবো? আমি ক্ষুদ্র ছোট মানুষ, আমি তো আওয়ামী লীগের নেতা না, বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে নাই যে আপনার 18 তারিখের পরে বিশাল মরণ কামড় দিবে, আন্দোলন হবে। এটা বলছে কারা ভাই? গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে।
এখন বিশাল আন্দোলন হবে, তাইলে 12 তারিখের নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র, ভোট কেন্দ্রগুলো জ্বালাও পোড়াও হইতে পারে। ভাই এটা আমি বলছি না, জ্বালাও পোড়াও হইতে পারে, মানে জ্বালাইয়া পোড়াইয়া দিতে পারে। এটাও কারা বলছে? গোয়েন্দা সংস্থা। তো এখানে তো আওয়ামী লীগ কি ভাই জ্বালাও পোড়াও করে? কখনো কখনো করে না, ঠিক না? 96 সালের ওই যে ইলেকশন মনে আছে তো, বিএনপি আওয়ামী লীগ করছিল, পাবলিক করছে ভাই। পাবলিক যদি আন্দোলন করে, পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে, পাবলিক যদি বিভিন্ন ভোট কেন্দ্র জ্বালাইয়া দেয়, পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধোলাই করে, না আমার কি করার আছে ভাই? আওয়ামী লীগের কি করার আছে? সুতরাং এই যে মরণ কামড়, মরণ কামড় ওরা বলতেছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে। এখন আওয়ামী লীগ দিবে নাকি জনসাধারণ? আসলে জনসাধারণ বলতে ওরা ভয় পায়, কারণ জনসাধারণের 90% এখন আওয়ামী লীগ। যেই বেটা এর আগে আওয়ামী লীগ করতো না, সেও কয় যখন আওয়ামী লীগ ভালো। যেসব মহিলাগুলো আগে বলতো না, আগে বলতো যে আওয়ামী লীগ খারাপ, তারাও এখন কয় যে আওয়ামী লীগ ভালো। মহিলাদের এখন সমস্যা হয়েছে না? এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই, দুই বিয়া, মানে প্রথম বউয়ের অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়ে করতে, আবার তৃতীয় বিয়ে করলে দ্বিতীয়টা তো প্রথম হয়ে যায়, সেটারও অনুমতি লাগবে না। তো মহিলারা এখন চিন্তা করতে, আয় হায়, আগে পাইতাম না, আগে যাও একটা ভাতার পাইতাম, এখন তো দেখি লাঙ্গের আশা করে ভাতারও গায়। বাঘ যদি উপস্থিত নাও থাকে, তবুও কিন্তু যত প্রাণী থাকুক না কেন, বাঘকে নিয়ে আলোচনা করতেই হবে। বাংলাদেশের রাজনৈতিক জঙ্গলের বাঘ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজপথের রাজনীতিতে হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ অনেকদিন ধরে উপস্থিত নেই, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কি কোনো জায়গায় আলোচনা করা যাচ্ছে? টকশোতে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেন, আপনি যখন ইন্টারভিউ দিতে যান তখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে হয়। ডক্টর ইউনূস দেখেন আওয়ামী লীগ নিয়ে বিশ্ব মিডিয়াতে আলোচনা করতে হয়, বাংলাদেশের মিডিয়াতেও আলোচনা করতে হয়। এই ডাস্টবিন শফিক বলেন, তার মুখে সবসময় আওয়ামী লীগ নিয়ে আলোচনা। শুধু তাই নয়, আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনূস সরকার এত পরিমাণ বিপাকে আছে, এত পরিমাণ চাপ নিচ্ছে, কল্পনা করতে পারবেন না। পরিস্থিতি খুবই ভয়াবহ। বিশ্বের বাগা বাগা সকল মানবাধিকার সংস্থা, বিশ্বের সকল বাগা বাগা দেশ এই আওয়ামী লীগের বিষয় নিয়ে অনেক আগে থেকেই সরব হয়ে আছে। ডক্টর ইউনূস সরকারকে অনেক বেশি চাপ দিচ্ছে। ডক্টর ইউনূস সরকার যদি নির্বাচিত কোনো রাজনৈতিক দল হতো, এতদিনে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলতো এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিত। এখন ডক্টর ইউনূস নির্বাচিত সরকার নামার ফলে এবং ডক্টর ইউনূসের বয়স হয়ে গিয়েছে, তিনি আর বেশি দিনও বাঁচবে না এবং বেশি দিনও ক্ষমতায় নেই। সেই কারণে তিনি এ সকল বিষয় তোয়াক্কা করছেন না, কিন্তু চাপ ফেস করছে। তিনি চিন্তা করছে, আমি আর কয়দিন বা ক্ষমতায় থাকবো, আমাকে চাপ দিও কি হবে, আর কয়দিন বা বাঁচবো, আমার রেজিম চেঞ্জ হলো কি হবে। এই সকল বিষয় চিন্তা করে তিনি আওয়ামী লীগের কার্যক্রমকে সচল করছে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। কিন্তু হয়তোবা আপনি এগুলা চাপ সহ্য করে 1 মাস কাটিয়ে দিলেন, 12ই ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন দিয়ে জামাত বা বিএনপির হাতে ক্ষমতা তুলে দিলেন। কিন্তু দেশের পরিস্থিতি কি হবে কল্পনা করেছেন এই পাতানো নির্বাচনের ফলে? যে সরকার আসবে সে সরকারকে দেশ চালাতে পারবে? আপনি যে সকল চাপ ফেস করতেছেন, কিন্তু একটা রাজনৈতিক দল আসলে সে সকল চাপ কি ফেস করতে পারবে? কারণ রাজনৈতিক দলকে কূটনীতিকভাবে যদি সকল দেশে এবং সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ সহ যদি চাপ প্রয়োগ করে, ওই দেশ তো দুর্ভিক্ষ কবলিত হয়ে যাবে। কারণ বিশ্বের কোন দেশ থেকে যদি বলে আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা না তুললে, দেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে না আসলে আমরা আপনাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবো না। ভারত যদি বলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে হবে, রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং শেখ হাসিনার নামে যত মিথ্যা মামলা আছে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে, শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে পাঠাবো, শেখ হাসিনাকে কোনোভাবে হ্যারাসমেন্ট করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। আর যদি সেটা না মানেন, আমরা আকাশপথ বন্ধ করে দিব, আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য সকল কিছু বন্ধ করে দিব, গঙ্গা চুক্তি করব না, আরো যত চুক্তি আছে সকল চুক্তি বাতিল করে দিব। তখন কি করবেন? তখন বাংলাদেশ চলবে কি করে? বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, বাংলাদেশ অচল হয়ে যাবে, বাংলাদেশের মানুষ একজন মানুষ আরেকজন মানুষের মাংস খাবে, খাদ্য সংকট হবে। আর এই সরকারের যত মন্ত্রী এমপি আমলা কামলা থাকবে সকলকে গণদোলাই দিয়ে মেরে ফেলবে। ওই পরিস্থিতি তৈরি হবে। এগুলা যাতে না হয় সে কারণেই ডক্টর ইউনূসকে নির্বাচনের আগেই বিশ্বের অনেক কূটনীতিকে বোঝানোর চেষ্টা করছে। ডক্টর ইউনূস বুঝেও চুপ হয়ে বসে আছে, দেশটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সে কারণে আমি বলি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় ভাই, আওয়ামী লীগ হচ্ছে একটা ইতিহাসের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে নাই মানে বাংলাদেশে গণতান্ত্রিক শূন্যতা আছে, বাংলাদেশের মধ্যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। বিশ্বের সকল দেশে বুঝতে পারছে যে আওয়ামী লীগের এখন কি জনসমর্থন আছে। হয়তোবা 16 বছর শাসন আমলের কারণে হয়তোবা কিছু আচরণ করেছে, এমন কিছু দমন নিপীড়ন করেছে, সে কারণে
কিছু জনগণ ক্ষুব্ধ হয়েছে, তার মানে এই না যে বাংলাদেশে 18 কোটি মানুষই আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ। বাংলাদেশে এখনো 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে, ভালোবাসে। তা না হলে বিশ্বের এত দেশ কেন বিবৃতি দিচ্ছে? তা না হলে বাংলাদেশের এত মানুষ কেন বলছে আমরা আগেই ভালো ছিলাম? এই সকল বিষয় এবং বিভিন্ন জরিপ বিশ্বের সকল দেশের কাছে আছে, বিশ্বের সকল মানবাধিকার সংস্থার কাছে আছে এবং জাতিসংঘের কাছে আছে। ডক্টর ইউনূস সে কারণে এখন নরম সুরে বলছে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা আছে। ডাস্টবিন শফিক বলছে আওয়ামী লীগ এখনো ক্ষমা চেয়েছে, অনুশোচনা আছে। ওদেরকে কিভাবে রাজনীতি ফিরিয়ে আনবো, কিভাবে ওদের কার্যক্রম তুলবো? আরে ভাই, ইনিয়ে বিনিয়ে এত কথা না বলে রাজনৈতিক ভাবে ওদেরকে রাজনীতি করতে দে, কার্যক্রম চালু করে দে, নিষেধাজ্ঞা তুলে। কথা বুঝোস না জনপ্রিয়তা আছে নাকি অনুশোচনা নাই, তখন বুঝবি। তোদের অনুশোচনা আছে এতগুলো যে পুলিশ হত্যা করেছস তোরা, তোদের অনুশোচনা আছে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে 5 আগস্টের পর পিটিয়ে মেরে ফেলেছস, তোদের অনুশোচনা আছে গাজী কোম্পানিকে যে প্রতিষ্ঠান আছে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছস, ভিতরে যে অনেক কর্মচারী ছিল সকলকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছস। আর 5 আগস্টের পরবর্তী সময় ধরে 17-18 মাসে যে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলেছস, মিথ্যা মামলা দিয়ে জেলে পড়েছস। তোদের অনুশোচনা আছে? তোরা মাপ চেয়েছস? দেশের মধ্যে যে এত জঙ্গিদের আস্ফালন হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, একটা হিন্দুকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এর পরবর্তী সময় আরেকটা হিন্দুকে এভাবে করে মেরে ফেলা হয়েছে। এখন বিভিন্ন হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র জামাতের সাথে প্রচারণা যাচ্ছে না যে? তোদের অনুশোচনা আছে? তোদের লজ্জা আছে? সারা বাংলাদেশের সকল জায়গার মধ্যে মোবাইল ব্যবসায়ীদের সাথে আবার আরেকটা মোবাইল ব্যবসায়ীদের সাথে মারামারি লাগিয়ে দিয়েছ NEIR একটা মিথ্যা জিনিস চালু করে। তোদের অনুশোচনা আছে? বাংলাদেশের সকল মানুষকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন কলেজ ভার্সিটির লোকেরা কিছু হলেই কুত্তা প্রস্রাব করলো আন্দোলন নেমে যায়, রাস্তা ব্যারিকেড দিয়ে দেয়। বিভিন্ন রুগীরা হাসপাতালে যেতে পারে না, চাকরিজীবীরা চাকরি করতে পারে না। দেশের যে 12টা বাজে দিয়েছস, তোদের অনুশোচনা আছে? তোরা কার কাছে ক্ষমা চেয়েছস? জামাত ইসলামী যে 1971 সালে 30 লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে হত্যার জন্য জড়িত এবং 2 লক্ষ মা বোনের জন্য দর্শনের জন্য যে জড়িত, তারা কি ক্ষমা চেয়েছে? তাদেরকে অনুশোচনা আছে? তারা কি করে বাংলাদেশে এখন দাপটের সাথে রাজনীতি করছে? তারা কি করে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন অংশগ্রহণ করে তাদের ভিপি হওয়াচ্ছে? তোদের লজ্জা হয় না তাদেরকে রাজনীতি করতে দিতে? তোদের এই সকল কথা বলতে লজ্জা হয় না? বিএনপি 2001 থেকে 2000 শাসনামল ভুলে গিয়েছস? একসাথে যে 64 জেলার মধ্যে 63 জেলায় সিরিজ বোমা হামলা হয়েছে রমনার। স্বাভাবিক, গণভোট তো অনেক বড় একটা জিনিস। এই জিনিসটা নিয়ে পুরো সরকার প্রচারণা করছে। ইউনূস সাহেব নিজে বলছেন, তো ওনাদের সবার চুলকানি থাকলে আমি একটু চুলকানি দেখাতে পারবো না? ঠিক আছে, আমার চুলকানি নিয়ে আপনারই ব্যথা চুলকানি কেন? এটা বলুন ভাই, এটা একটা বড় ইস্যু, এটাকে একদম ইগনোর করেন না। দ্য আয়ন লিখেছেন, প্যাকেজ না বানিয়ে কি আলাদা আলাদাভাবে সবগুলো প্রস্তাবের উপর 12 কোটি ভোটারের মতামত নেবে? 40টা বিষয়ে সব রাজনৈতিক নেতারা একমত, কিন্তু 12 কোটি ভোটার কি একমত? ইউনূস পারফেক্ট কাজ করতেছে যাতে করে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক পাগলের মতো চুরি করতে না পারে। ভাই, আপনার এই কথাটা আমি খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি একটা জিনিস আপনাকে বলি, সবগুলি প্রস্তাবের উপর কিন্তু 12 কোটি মানুষের আলাদা আলাদা করে মতামত নেওয়া সম্ভব না। ঠিক আছে, তো সবগুলি প্রস্তাব নিয়ে তো গণভোটও করার দরকার নাই। এই সবগুলো তো সংসদেই পাস হতে পারে। আপনাকে প্রত্যেকটা সবগুলি একত্র করে প্যাকেজ করে আপনি গণভোটে দেবেনই বা কেন? আরেকটা জিনিস হলো যে রাজনৈতিক দলটা একমত হলে কি 12 কোটি ভোটার একমত? এটাও একটা দুর্দান্ত কথা আপনি বলেছেন। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, মানলাম। রাজনৈতিক দলের বাইরে আর কেউ নাই, এই দেশে কোনো বিশেষজ্ঞ নাই, এক্সপার্ট নাই। এই যে আপনার শিক্ষা বিষয়ক যে প্রস্তাবগুলি আসছে, ইউনিভার্সিটির টিচাররা নাই, প্রাইমারি স্কুলের টিচারও তো শিক্ষার একটা পার্ট। কাজেই এ ধরনের গণভোটের আয়োজন করাটাই হলো মূর্খতা। আপনি গণভোট করতে গেছেন কেন? চাচ্ছেন কেন? এটা তো আপনি চাইতে পারেন না। আরেকটা কথা আপনি যেটা বলছেন যে ক্ষমতায় যেই আসুক পাগলের মতো চুরি করতে না পারে, এটা হলেই কি চুরি থামাতে পারবেন? আপনি থামাতে পারবেন না। চুরির কথা এগুলো সংবিধানে লেখা থাকে। এই যে আওয়ামী লীগ আমার অনেক চুরি হয়েছে, ওই 72-এর সংবিধানে কোথাও লেখা ছিল যে চুরি করা বৈধ? লেখা ছিল ভাই। কাজে আপনি কি আইন করবেন কি করবেন না, এগুলোতে কিচ্ছু যায় আসে না যদি লোকটা নিয়ত ঠিক না হয়, চরিত্র ঠিক না হয়। আর ইউনূস সাহেব এটা করতেছেন। ইউনূস সাহেবের সরকারে যারা আছেন তারাও কি কোনো চুরি করছেন না? এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে কি চুরির অভিযোগ ওঠে নাই? বলেন। তার যে APS, সে কি 400 কোটি টাকা মারে নাই? তো এগুলোতে ভাই হচ্ছে। কাজেই এটা করলেই সব সমাধান হয়ে যাবে তাও কিন্তু না।
মাইসুর লিখেছেন, মাসুদ ভাই, আজ আমাদের জেলার সরকারি বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে ডিসি সাহেব এসেছিলেন এবং তিনি তার বক্তব্যে 70% সময় ভোটের বিষয় নিয়ে কথা বলেছেন, যেটা আমার কাছে এই অনুষ্ঠানে অপ্রাসঙ্গিক মনে হয়েছে, খুবই বিরক্তিকর মনে হয়েছে। এরা যদি বাড়াবাড়ি না করত তাহলে হা ভোটের সংখ্যা হয়তো কিছুটা বাড়ত। যদি ফেয়ার ভোট হয় তাহলে না ভোট বিশাল ব্যবধানে জিতবে, কিন্তু সরকার নিজেই যখন হা ভোটের প্রার্থী তখন গাধাও বুঝতে পারছে ফলাফল কি হবে। তোফায়েল আহমেদ লিখেছেন, মাসুদ ভাই, বিএনপি এদেশে কোনো পরিবর্তন আনবে না। তারা যখন ক্ষমতায় যায় তত্ত্বাবধায়ক চায় না, আবার যখন বিরোধী দলে যায় তখন 31 দফা দেয়। এইগুলো কি ভুলে গেছেন মাসুদ কামাল ভাই? আমার থেকে অনেক বেশি বয়স আপনার, সত্যি কথা বলেন না। আমাদের দেশের মানুষগুলো রাজনৈতিক সচেতন নয়। যদি তারা সচেতন হতো তাহলে প্রচারের কোনো দরকারই ছিল না, মানুষ এমনিই ভালোটা বেছে নিত। এই জন্যে প্রচার করছে সরকার। ধন্যবাদ। যাক, সরকারের প্রচারের ব্যাপারে আপনার যে মতামত, এটা শুনলে নিশ্চয়ই সরকার খুশি হবে। রুহুল আমিন লিখেছেন, ভাই, দেশের ভালোর জন্য ডাক্তার ইউনূস যদি এটা চেয়ে থাকে তাহলে আপনার এত সমস্যা কিসের? দেখতেছি কয়েকটা দিন ধরে এটা নিয়ে পড়ে আছেন। এগুলো তো ঠিক না ভাই। সাধারণ জনগণ জানে তাদেরকে কি করতে হবে। আপনারা যদি না ভোট দেন, আমি হা ভোট দিব, কারণ আমি পরিবর্তন চাই। রুহুল আমিন সাহেব, আপনার কথা ঠিক বলেছেন। আপনি হা ভোট দিবেন অথবা আমি না ভোট দিব অথবা আপনি না ভোট দিবেন, যে যাই দেন, আমাদের উপর এটা নির্ভর করছে। আমার বক্তব্য হলো, ডক্টর ইউনূস সরকারের থেকে হার পক্ষে প্রচার করতে পারেন কিনা। যিনি নির্বাচনটা দিচ্ছেন তিনি কি একটা পক্ষ নিয়ে আলোচনা করতে পারেন? আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, যেমন আমি একটা কথা বলতেছি, আপনার আমার পছন্দ হচ্ছে না, আপনি আপনার মতো ভোট দিবেন। তো আমার কথা হলো কি, এই প্রচারণাটা যদি সরকার না চালে পলিটিক্যাল পার্টি চালাতো তাহলে সেটা ভালো হতো। পলিটিক্যাল পার্টিগুলির এই ধরনের মতামত দেওয়ার সুযোগ আছে, কিন্তু সরকারের তো তা নাই, কিন্তু সরকার সেটাই করছে। তাই আপনি লিখেছেন, আপনি যে বিএনপি করেন আমি প্রমাণ করে দেব আপনাকে, যদি আপনি চান। হ্যাঁ ভাই, আমি চাই আপনি প্রমাণ করে দেন যে আমি বিএনপি করি। ভাই, আমি কোনো দল করি না, বললাম তো। বিএনপির সমালোচনা আমি যতটুকু করেছি এতটুকু অনেক আওয়ামী লীগের লোকও করে নাই। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন না, আপনি দেখলে বুঝবেন আমি কোনো দল করি না। আপনি যেহেতু প্রমাণ করতে চাচ্ছেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করুন আমি বিএনপি করি। জাহিদ লিখেছেন, হ্যাঁ ভোট দিব। যারা সংস্কার ভয় পায়, পুরাতন সিস্টেমে থাকতে চায়, তারা না ভোট দিবে। হতে পারে, আপনার ইচ্ছা। আমার তো কোনো বক্তব্য না, আমি তো হা অথবা না কোনোটারই কোনো প্রচার চালাচ্ছি না। রাকিবুল আলম লিখেছেন, প্রিয় মাসুদ কামাল ভাই, আসসালামু আলাইকুম। গণভোটের প্রথম অপশনটা এতটাই ভয়ঙ্কর যে একটা অস্থিতিশীল সরকার এবং অস্থিতিশীল দেশ বানানোর জন্য এইটা একটা সুপরিকল্পনা বলে আমি মনে করি। কালেকটিভলি শুনতে খুব ভালো শোনায় যে সরকার বিরোধী দলের অংশগ্রহণ, কিন্তু আমাদের দেশের বাস্তবতা এবং যে গণতন্ত্র আমরা প্র্যাকটিস করি সেখানে আমরা মনে করি সরকারের ব্যর্থতা মানে বিরোধী দলের সফলতা। সেই হিসাবে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বিরোধী দলের মাত্রা অতিরিক্ত ক্ষমতায়নের ব্যবস্থা ওনারা করেছেন, সেখানে প্রতিনিয়ত অস্থিরতার মধ্যে যেতে হবে এবং সকল অস্থিরতার দায় নিতে হবে সরকারকে। এবং আমাদের দেশের রাজনীতির চরিত্র অনুযায়ী বিরোধী দলের প্রতিনিধিরা ইন্টেনশনালি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে যাতে সরকার ব্যর্থ প্রমাণিত হয়। হারুন রশিদ লিখেছেন, আমার ধারণা অধিকাংশ মানুষ গণভোটের বিষয়বস্তু বুঝেই না, কারণ 90% মানুষ এই সংস্কার প্যাকেজ বুঝতে অক্ষম। শেষে বিচি ফেলে দিতে পারে। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যদি গণভোট করা বোকামি বলা মোটেই ঠিক হবে না। জ্ঞানী ব্যক্তিরা এতে জড়িত। এখানে একটি উদ্দেশ্য আছে নিশ্চয়ই, নতুবা এই গণভোটের কোনো প্রয়োজনীয় ছিল না। আহমেদুল গাজী লিখেছেন, আমাদের এলাকায় প্রাইমারি শিক্ষকদের দিয়ে বাড়িতে বাড়িতে হা ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করাচ্ছে। মোহাম্মদ মুমিন আহমেদ লিখেছেন, আওয়ামী লীগের আমলে স্বর্ণযুগ ছিল, কিন্তু মাসুদ কামাল স্বীকার করে না, তাই আওয়ামী লীগের সব খারাপ দেখে মাসুদ। ভাই, আওয়ামী লীগের আমি সব খারাপ দেখবো কেন? আমি তো কখনো সব খারাপ বলিনি। আওয়ামী লীগ আমলে যে বিষয়গুলো আমার খারাপ লাগতো, এখনও খারাপ লাগে, সেগুলো আমি মাঝে মাঝে আলোচনা করি।
আমি একটা দেশের, একটা দলের, একটা গভর্নমেন্টের সব কিছুকে ভালো কিংবা সব কিছুকে মন্দ বলার লোক না ভাই। যেগুলি ভালো সেগুলিকে ভালো বলি, যেগুলি মন্দ সেগুলিকে মন্দ বলি। এটা কি আওয়ামী লীগ সরকার, কি বিএনপি সরকার, কি অন্তর্বর্তীকালীন সরকার, সবার জন্য এটা প্রযোজ্য। ওসিউর রহমান লিখেছেন, এটা আমার খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট, আপনাদের পড়ে শোনাই। ওসিউর রহমান সাহেব লিখেছেন, মুসলিম হিসাবে গণভোটে না দেওয়ার কোনো বিকল্প নাই, মানে না দিতে হবে। কারণ সূরা ইসরার 36 নম্বর আয়াতে বলা আছে, আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। কান, চোখ, হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। গণভোটের যে 4টি প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল না হয়ে যদি কেউ এসবের উত্তরে হাঁ ভোট দেয়, তাহলে সে কি কোরআনের এই আয়াত অমান্য করবে না? ভাই, আপনি একটা জটিল প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নাই। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে যদি থাকে এই প্রশ্নের জবাব দিবেন। ইমতিয়াজ হিমু লিখেছেন, আমার প্রশ্ন, একই দিনে গণভোটও যদি হয়, ভোট কেন্দ্রে গিয়েই এই প্রশ্ন পড়ে পড়ে উত্তর দিতে একজন ভোটারের কতক্ষণ সময় লাগবে? আর যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের কয় % মানুষ তা বুঝতে পারছে? আমি নিজে বেশি শিক্ষিত না হলেও মূর্খও নই, কিন্তু আজ কয়েকদিন ধরে আমি এই হা না ভোটের বিষয়টি বোঝার চেষ্টা করছি, কিন্তু কোনো আগা মাথা বুঝতে পারছি না। এতক্ষণ আপনার বিশ্লেষণ শুনে মনে হচ্ছে অনেক কিছু বুঝেছি, পরক্ষণে আবার সব আওলায় ফেলাইছি। সবার কি এই অবস্থা, না আমার এই অবস্থা, বুঝতে পারছি না। সাদীপ দে লিখেছেন, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, পৌরসভা সহ সবখানে হা ভোটের প্রচারণা চালাচ্ছে সরকার। 4টি প্রশ্নের একটি উত্তর কিভাবে হয়? যদি হা ভোটের এইভাবে প্রচার করে বাধ্য করা হয়, তাহলে গণভোটে শুধু হা দিলেই তো হতো। সরকারের এই প্রচারে বিরক্ত হয়ে না ভোটই দিবে। শেখ মাসুদ আহমেদ লিখেছেন, আমি না ভোট দিব। প্রশ্ন হলো, আমার ট্যাক্সের টাকায় আপনি হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন কেন? সামিউল আলিম লিখেছেন, মাসুদ কামালের কাছে আমার একটা প্রশ্ন রইল, গণভোটের প্রচারণা চালাবে কারা? হা ভোটের পক্ষে প্রচারণা চালালে আপনার কোনো সমস্যা আছে কি না? আপনি তো এদেশের একজন মহাপণ্ডিত, তাই আপনার কাছে আমার এই প্রশ্ন, হা ভোট জয়যুক্ত হলে সমস্যা কার? এই প্রশ্নের উত্তর আপনি না দিলে আমরা মনে করব আপনি একটা তেলবাজ দালাক। দালাক মানে কি? মনে হয় দালাল বলতে চেয়েছেন। আমি আপনাকে বলি ভাই, এই প্রশ্ন উত্তর দিচ্ছি আমি, অসুবিধা নাই। হা ভোট পক্ষে প্রচারণা চালালে কারো লাভ হবে, আবার না ভোটের পক্ষে প্রচারণা চালালে কারো লাভ হবে, আমি এ ধরনের কিছু বলিনি। আমার বক্তব্যটা হলো যে প্রচারণা যে কোনো লোক চালাতে পারে, আপনিও চালাতে পারেন, কিন্তু আমার বিবেচনায় সরকার চালাতে পারে না। কারণ সরকার তো এই ভোটটার আয়োজন করেছে, তাই না? যিনি ভোটের আয়োজন করেছেন তিনি যদি নিজে একটা পক্ষ হয়ে যান, এটা খারাপ না? উনি তো পক্ষ হতে পারেন না, উনি আমাদেরকে বলতে পারেন আপনারা ভোট দেন, হয়ে গেল। যে কোনো পলিটিক্যাল পার্টি প্রচারণা চালাতে পারে, আমার কোনো সমস্যা নেই। আর একটা প্রস্তাবনা করেছেন, কি করে দিয়েছিল, আল্লাহ আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে এনেছেন। আমরা মামুনুল হককে জেলে যেতে দেখেছিলাম, এবং ইয়াং তেজস্বী এক যুবক মামুনুল হক, পরে দেখলাম এক বৃদ্ধ মামুনুল হক বের হয়েছে, কিন্তু সরমনের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই। হাকিকতটাকে হাসিনা কেন তাদেরকে এত মধু দিয়ে এত সুন্দরভাবে রেখেছে, এর কারণটা হচ্ছে জামাতের বিরুদ্ধে চরমোনাই ফতোয়া দিতে পারে, জামাতকে গালি দিতে পারে। জামাতকে কন্টেইন করার জন্য, জামাতকে অবস্ট্রাক্ট করার জন্যই হাসিনার কাছে চরমোনাই গুরুত্ব ছিল। কারণ জামাতকে যে ভাষায় চরমোনাই ফতোয়াবাজি করত, অন্য কেউ এত কঠোরভাবে করতে পারত না। এই কারণে হাসিনার কাছে চরমোনাই গুরুত্ব ছিল। এছাড়া ভোটের রাজনীতিতে বা অন্য কোনো কিছুতে চরমোনাই গুরুত্ব তখন বা এখনো নেই, ছিল না। এখন কিছুটা হয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, কিন্তু তখন তো ছিল না। মূলত জামাতকে ফতোয়া দিতেই চরমোনাইকে গুরুত্ব দিতে হাসিনা কাছে টানতো, পরোক্ষভাবে বা গোপন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং এটা হাসিনা আরো কাজে লাগিয়েছে চরমোনাইকে সুযোগ সুবিধা দিয়ে। বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনকে জমজমাট করেছে, অংশগ্রহণমূলক হাইপ তৈরি করতে পেরেছে চরমোনাইয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে। যেমন সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশন
নির্বাচনের কথা যদি বলি, শাহেকে চরমনায় অংশগ্রহণ করেছে বলে একটা নির্বাচনী আমেজ ছিল, অথচ ওই নির্বাচন ছিল একটা অবৈধ নির্বাচন, ভোটারবিহীন গণতন্ত্র হত্যা নির্বাচন। অথচ সেই নির্বাচনে আমেজ তৈরি করা সক্ষম হয়েছিল শাহেকে চরমনায়ের উপস্থিতির মাধ্যমে। তো দর্শক, এই জায়গায় চরমনায়ের মূল সুপ্রিমেসি জামাতকে গালাগালি। আর জামাতের কাছে চরমনায়ের গুরুত্ব কি? দেখেন, জামাত কোন হুজুরের ফতোয়া কিংবা কোন হুজুরের কনসেন্টের ভিত্তিতে রাজনীতি করে না। জামাত তাদের গঠনতন্ত্রের ভিত্তিতে, কোরআন সুন্নাহ নির্যাসের ভিত্তিতে, মওলানা মওদুদীর থিওরি অনুযায়ী রাজনীতি করে। এবং বর্তমান সময়ে জামাত তাদের নির্বাহী পরিষদের সিদ্ধান্তে রাজনীতি করে। এখানে কত হুজুর ফতোয়া দিল, কত কিছু বলল, এতে তেমন কিছু আসে যায় না। চরমোনাই কি জামাতের প্রধান শত্রু কখনো ছিল না? চরমোনাই জামাতের কাছে কোনো বিবেচ্য বিষয় ছিল না। তারপরেও চরমোনাইয়ের যে গালাগালি বা ফতোয়া, এটার একটা প্রভাব জামাতের জনশক্তিদের উপর ছিল। কারণ জামাতের জনশক্তি বা আলেম ওলামাদের একটা অংশ এই গালাগালির জবাব দিত, এগুলো নিয়ে পড়ে থাকতো। এবং হাসিনার মতো লোক চরমোনাইকে এই কাজে লাগাতো। তাহলে এটার গুরুত্ব জামাতের কাছে কিছুটা হলো ছিল, যদিও জামাতের রাজনীতির জন্য চরমোনাই অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস কখনোই ছিল না। তো এই জায়গায় চরমোনাইয়ের যদি অন্ধ আওয়ামী লীগ না হন তাহলে আপনিও স্বীকার করবেন এটি। যার কারণে ভারতের তো বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক একটা নিবিড় কূটনৈতিক সম্পর্কের প্রয়োজন। আগামীতে ক্ষমতায় আসবে কে আসবে এটা তো বলা কঠিন। বলা কঠিন মানে বলা সহজও। আমরা বলছিও ইতিমধ্যে যে কারা আসছে, বিএনপি আসবে, আর না হয়তো জামাত আসবে। জামাত আসার সম্ভাবনাটা, আমরা ভেতরের যে আয়োজনের কথা শুনছি তাতে জামাত আসার সম্ভাবনাটাই বেশি। কিন্তু জামাত আসলে কি জামাতের সাথে ভারত সরকার কোনো সম্পর্ক রাখবে না? আমি একটা উদাহরণ দেই না, যে ভারত কিন্তু তালেবানের সঙ্গে, আফগানিস্তানের তালেবানের সঙ্গে কাজ করে। সব মুসলিম দেশ, শুধু পাকিস্তান এবং তুর্কি ছাড়া সবকটা মুসলিম দেশ, 57টা 58টা মুসলিম দেশ, 57টা দেশের মধ্যে সবগুলো দেশের সাথেই কিন্তু নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করে। সৌদি আরবের সাথে কাজ করে, মিশরের সাথে কাজ করে, কাতারের সাথে কাজ করে। কার সাথে করে না? ওমানের সাথে কাজ করে, ইউনাইটেড আরব আমিরাতের সঙ্গে কাজ করে। কার সঙ্গে কাজ করে না? ভারতের কাছে মুসলিম কোনো সমস্যা না। কারণ ভারত নিজেই পৃথিবীর বৃহত্তম মুসলিম জনসংখ্যা ধারণ করে রাখে। ভারত 3য় বৃহত্তম মুসলিম দেশ, বাংলাদেশ কিন্তু 4র্থ বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশের মুসলিম জনসংখ্যার তুলনায় ভারতের মুসলিম জনসংখ্যা অনেক বেশি। হ্যাঁ, সেটি আয়তনে অনেক বড় দেশ, কিন্তু ভারতের জন্য মুসলমান কোনো সমস্যা না। কিন্তু বাংলাদেশের হিন্দু সমস্যা, হিন্দুত্ববাদ সমস্যা। যার কারণে বাংলাদেশের মাটি থেকে শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে, আমি মনে করি অন্য কোনো কারণ নেই। পাকিস্তানের সাথে আমার কি সম্পর্ক? আমার চেহারা, আমার খাদ্যাভ্যাস, আমার সংস্কৃতি, কোনো কিছুর সঙ্গে পাকিস্তানের সঙ্গে মিল নেই। কিন্তু পাকিস্তান প্রীতি একটি জনগোষ্ঠী কেন করে? শুধুমাত্র ধর্মীয় গোড়া। তার নাম বলেছিলাম আমি চৌধুরী, আজকে তার নাম বলছি সাবির হোসেন চৌধুরী। তার সঙ্গে কথাবার্তা বলে আওয়ামী লীগের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের নির্বাচনের সম্পর্কে তার মতামত কি, এই ব্যাপারে তিনি সামগ্রিক অবস্থা জানতে চান। তখন উনি বলেন যে আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী দল, নির্বাচনকে দূরে রাখতে এই জুলাই অভ্যুত্থানের নাটক করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল। নির্বাচনকে বিতর্কিত করতে সমস্ত আয়োজন সেরে ফেলেছেন ইউনূস সরকার। 46 লক্ষ পোস্টাল ব্যালট ইউনূস বিভিন্ন হাই কমিশন মারফত সারা বিশ্বে পাঠিয়ে দিয়েছেন ওই হ্যাঁ নার পক্ষে, গণভোটের পক্ষে। গণভোটের ব্যালট 12,50,00,000 বিভিন্ন জেলায় এই 1.5 মাস আগেই বিতরণ হয়ে গেছে।
হ্যাঁ না এর পক্ষে। তিনি বলেন 2008 সালে সব দলের অংশগ্রহণে টোটাল ভোট কাস্টিং এর 54.7% পেয়েছিল আওয়ামী লীগ। 2024 সালে পেয়েছে 43.3%। আর একটি আসনে একটি দল তারা আবার ভুয়ো ভোটার তৈরি করেছিল 2001 সালে 1,54,00,000 ভুয়ো ভোটার তৈরি করেছিল। আর ইতিমধ্যে একটি দল, উনি নাম করেননি, একটি দল তাদের ক্ষমতায় আসার জন্য ঢাকার 20টি আসনে 1 কোটি করে ভুয়ো ভোটার তৈরি করে ফেলেছে। এই অবস্থায় আওয়ামী লীগকে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যদি অংশগ্রহণ করানো হয়, তাহলে যেহেতু আমরা নির্বাচনমুখী দল, আমরা অংশগ্রহণ করব। কিন্তু অংশগ্রহণ করতে যদি না দেয়, তাহলে আমরা কি করতে পারি? এটা হচ্ছে 12 তারিখের আগের যে বৈঠকটা, সম্ভবত 11 তারিখে এই বৈঠকটা হয়েছিল। আমি 12 তারিখে এই ভিডিওটা করেছিলাম। হ্যাঁ, 12 তারিখে ভিডিওটা করেছিলাম। এবার 13 তারিখে আসুন। 13 তারিখে যেখানে এই ঘটনাটা ঘটে, 13 তারিখে আপনার 1 মিনিট ধরবেন, ইউনাইটেড স্টেটসের দুজন প্রতিনিধি, অ্যালবার্ট গাম্বিজ, তিনি হচ্ছেন প্রাক্তন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল, এবং অ্যাসলাম মোস্টেন, আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল, এরা দুজনে যমুনায় যান। এবং ইন্টারেস্টিংলি আরেকজন এসছিলেন, ওই বৈঠকে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি। তার নাম হচ্ছে, তিনি জ্যারেড কুশনার, যে ট্রাম্পের যিনি জামাই, জ্যারেড কুশনারের সেক্রেটারি, পলিটিক্যাল সেক্রেটারি অ্যাডাম রুট, তারও ওই বৈঠকে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি যে কোনো কারণেই হোক তিনি আসতে পারেননি। এই বৈঠক যখন শুরু হয়, তখন ইউনূসকে একের পর এক চাপ দিতে শুরু করেন এই দুজন, যে দুজনের নাম আমি বললাম। এই দুজন, একজন হলেন অ্যালবার্ট গাম্বিজ, আর একজন হলেন অ্যাসলাম মোস্টেন, আন্ডার সেক্রেটারি। এই দুজন চাপ দিয়ে শুরু করেন যে আপনাকে যে দায়িত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাঠিয়েছিল, সে দায়িত্ব বিন্দুমাত্র আপনি পালন করেননি। আপনি জানেন যে আমেরিকা এবং ওয়াশিংটন, পেন্টাগন কেউই সন্ত্রাসবাদের পক্ষে নয়, কিন্তু আপনি সন্ত্রাসবাদের অবাধ বিচরণ ক্ষেত্র বাংলাদেশকে করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে এত কিছু দিয়েছে, কি দেয়নি? নাম, যশ, খ্যাতি সমস্ত দিয়েছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি কি দিয়েছেন? তাকে একটা মুখ পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। একটা সুস্থ রাষ্ট্রকে আপনি একদম ভগ্নস্তূপে পরিণত করেছেন। আপনি পদত্যাগ করুন। এই যেই পদত্যাগের কথাটা ওঠে, তখনই ইউনূস যান ক্ষেপে। তখন বললেন যে আমি পদত্যাগ করলে তাহলে নির্বাচন হবে কি করে? তখন বললে আপনি একটা নিরপেক্ষ সরকার গড়ুন, সরকার গড়ে তার হাতে ক্ষমতা দিয়ে 12 তারিখ হয়তো ফেব্রুয়ারি হবে না, তারপরে নির্বাচন করুন,
নির্বাচন করে আপনি চলে যান। তখন উনি তিরিক্ষে মেজাজে উনি বলেন যে 12 তারিখেই ভোট হবে, একদিন আগে নয়, একদিন পরে নয়, ওই দিনকেই ভোট হবে। এই ব্যাপারে আমি আর কোনো রকম কথা বলবো না। মানে যে নিয়োগকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে উনি বলছেন যে এ ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। এরপর তখন তারা যখন এই সাবের হোসেন চৌধুরীর অভিযোগগুলো যখন তারা সামনে আনতে শুরু করেন, যে আপনি অলরেডি এই জায়গায় 12,50,00,000 আপনি জেলার সমস্ত সদরগুলোতে আপনি মানে ভুয়ো ভোটার পাঠিয়ে দিয়েছেন, আপনি 46 লক্ষ আপনি পোস্টাল ব্যালট আপনি বিদেশে সমস্ত পাচার করে দিয়েছেন 1.5 মাস আগেই নির্বাচনের, হ্যাঁ গণভোটের। এইটা আপনি করেছেন কেন? তখন উনি হাতে একটা বিস্কুট ছিল, বিস্কুটটা আছড়ে নিচে ফেলেন, আছড়ে মারেন মেঝের ওপরে। মেঝের ওপরে বলতে কি, ওই কার্পেটের ওপরে। তারপরে বলেন, আমি যা করেছি, আমি মানে প্রধান উপদেষ্টা প্রধান হিসেবে আমি ঠিক কাজ করেছি, এখান থেকে আমার বিন্দুমাত্র আমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না, পদত্যাগ আমি করব না, কোনো রকম কথাও আমি শুনবো না। তখন এই দুজন কূটনীতিক বলেন, আপনি যে ব্যবহারটা করলেন সেটা কোনো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ব্যবহার, এই ব্যবহার করা যায় না। আমি যে এই ভিডিওগুলো করি, এই ভিডিওতে কিছু কিছু লোক আছেন যারা সমালোচনা করেন, সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু প্রতিদিন এক ভদ্রলোক, তার নাম হচ্ছেন তিনি লিখেছেন, নামটা মনে পড়ছে না, বিপুল বিপুল বসাক সম্ভবত, তিনি লিখেছেন 22 কত তার আইডি নাম্বার, মেল আইডি নাম্বার, তিনি লিখেছেন, আপনি কি মস্করা করেন, মানুষের ইমোশন নিয়ে খেলা করেন? আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে, আপনারা যদি মনে করেন যে সর্বত্র আওয়ামী লীগের লোকেদের আপনার প্রশাসন থেকে দূর করে দিয়েছেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করবেন। আওয়ামী লীগের লোক কিন্তু প্রশাসনে এখনো রয়েছে, যারা আমার ভিডিও দেখেন তারাই আমাকে এই সমস্ত খবরগুলো দেন। এবার ওই বসাক বাবুকে আমি বলছি, আজকে যে ঘটনা ঘটেছে, আজকের আপনি মিলিয়ে নেবেন, হয়তো আজকালের মধ্যে জামাত হয়তো প্রেস বিবৃতি দিয়ে এই ঘটনা আপনার প্রকাশ করবে। কি প্রেস বিবৃতি দেবে আমি জানি না, ঘটনা যেটা ঘটেছে সেটা আমি বলছি, এবং তারপরে বলবো শেষ অস্ত্র যেটা ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের কপালে বাড়ি পড়ার জন্য। আপনারা সব মনে করেন তো সব হচ্ছে ভুয়ো খবর, এই ভুয়ো খবর কিনা আজকের যে ঘটনাটা ঘটেছে যেটা, সেটা আমি এবার বলছি, বলুন আমি এখানে বসে জানছি কি করে। আজকে একটা ভিডিও কনফারেন্স হয় ওয়াশিংটন ডিসির সঙ্গে, জামাতের একটা ভিডিও কনফারেন্স হয়। ভিডিও কনফারেন্সে ওপারে কে ছিলেন? জেমসন গিয়ার, বেঞ্জামিন লিঙ্ক, আর তার সঙ্গে ছিলেন জামাতের ওই আমেরিকার আর কি মুখপাত্র, তিনি ছিলেন। আচ্ছা, তারপরেতে শফিকুর রহমান ছিলেন, ও যুক্তরাষ্ট্রের জামাত মুখপাত্র তিনি ছিলেন। আচ্ছা,
দক্ষিণ ও মধ্য এশিয়ার সহযোগী জ্বালানি বেঞ্জামিন লিঙ্ক হচ্ছেন দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহযোগী বাণিজ্য প্রতিনিধি। এরা হচ্ছেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ। ট্রেড রিপ্রেজেন্টেটিভ হঠাৎ এখানে আসবেন কেন, কথা বলবেন কেন? এরপর তারা তারেক রহমানের সঙ্গেও ভিডিও কনফারেন্স করেন। জামাতের সঙ্গে যে ভিডিও কনফারেন্স করেছেন সেটা 9:30 থেকে 7:40 থেকে 8:01 পর্যন্ত জামাতের সঙ্গে, তার আগে 9:30-এ, তারপরে 9:30-এ হচ্ছে তারেক রহমানের সঙ্গে। এইবারে আমি বলি, এই যে ঘটনাটা আমি বললাম, জামাতকে আচ্ছা করে ওই সমস্ত পয়েন্টের উপরে জামাতকে ধরা হয়েছে, ধরে তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে শফিকুর রহমান এবং অন্যান্য যারা জামাত নেতা ছিল তাদের। কি কথা হয়েছে সেটা আমি জানি না, বলে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না। এবার শেষ কথাটা বলি, আপনাদের উপরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে স্যাংশন। ইউএস স্যাংশন আসতে চলেছে। আমি যেটা বলেছিলাম, এভাবে চললে ইউএস স্যাংশনের মুখোমুখি হবেন। সেই ইউএস স্যাংশন আপনাদের উপর আসতে চলেছে। কিসের ওপরে আমি বলে দিচ্ছি, ভিসার ওপরে, বাণিজ্য, অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে। ভিসার ওপরে অলরেডি চলে এসছে, তাহলে বাকি রয়ে গেল বাণিজ্য, অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে। এবার আপনারা বলুন, জামাত আপনারা যদি সরকারে আসেন তাহলে সরকার আপনারা চালাবেন কোত্থেকে? বাইরের থেকে কোনো অর্থ আপনারা পাবেন না, কোনো শক্তি আপনাদের পাশে থাকবে না, আপনাদের অর্থনৈতিক ব্লকেড করে দেবে ভারতবর্ষ। তাহলে এইবারেতে আপনারা আপনাদের দেশ চালাবেন কি করে আপনারা ভাবুন। এই যে শেষ কথাটা বললাম, বসাক বাবু আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি একবার মিলিয়ে নেবেন এবং আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো। দেখুন, ধরে চিনেন, গ্রামীণ সেন্টারকে চিনেন, তারা সবাই জানেন যে উনি দেশে দেশের বাইরে যেখানে যান না কেন লামিয়া মুর্শিদের উপস্থিতি তার জন্য অনিবার্য। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাদের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, তো সেই যোগাযোগটির 99% যোগাযোগ লামিয়া মুর্শিদের মাধ্যমে হয়ে থাকে। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু কিছু ক্ষেত্রে সরাসরি নিজেও কথা বলেন, বা তার যে একান্ত ব্যক্তিগত যে মোবাইল নম্বরটি রয়েছে সেটা খুব সীমিত সংখ্যক লোক তারা জানে, তাদের সঙ্গে উনি কথা বলেন। কিন্তু এর বাইরে 99.99% আলাপ আলোচনা, মানে যেদিন থেকে গ্রামীণ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এবং লামিয়া মুর্শিদ তার সঙ্গে যেদিন থেকে আছেন সেই দিন থেকে তার উপস্থিতি একেবারে অনিবার্য। এবং এই সরকার ক্ষমতা আসার পর লামিয়া মুর্শিদকে তিনি রাষ্ট্রীয় প্রোটোকলে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ, সিনিয়র সচিব, এই পদটি দিয়েছেন। এরপরে আসলে তাকে মন্ত্রী বানাতে হতো। তো সেই পদ নিয়ে তিনি সেখানে ছিলেন এবং এই বৈঠকে লামিয়া মুর্শিদকে আমরা দেখিনি। ইট মিনস তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে বৈঠক, এটা এতটা ঘরোয়া ছিল, সেই ঘরোয়াতে তার কন্যা ছাড়া অন্য কাউকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। দ্বিতীয়ত, তারেক রহমান সাহেব নিজে, তার স্ত্রী এবং তার কন্যাকে নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। আমরা ইতিপূর্বে যেখানে দেখে যে তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদা রহমান, ডক্টর জুবাইদা রহমান, তিনি সাধারণত এই ধরনের কোনো অনুষ্ঠানে কখনো যান না। আর তার কন্যা ব্যারিস্টার জায়মা, তিনিও এইবারই বাংলাদেশে আসার পর তার উপস্থিতি, সরব উপস্থিতি বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে। স্পষ্টতই এখানে একটা ফ্যামিলি ডাইনেস্টির যে গন্ধ, এটি পাওয়া যাচ্ছে। তারেক রহমান সাহেব চাচ্ছেন যে তিনি, তার স্ত্রী এবং তার কন্যা যুগপৎভাবে জাতীয়তাবাদী রাজনীতির প্রতিভূ রূপে সকলের কাছে প্রতিষ্ঠিত হন এবং যে কোনো বিরূপ পরিস্থিতিতে তিনি অথবা তার স্ত্রী অথবা তার কন্যা যেন দলের হাল ধরতে পারে এককভাবে, সম্মিলিতভাবে কিংবা প্রয়োজনে পৃথক পৃথক জায়গা থেকে।
এইভাবে তিনি এইবার বাংলাদেশে আসার পর থেকে তার পরিবারকে তিনি গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি যখন লন্ডনে ছিলেন এবং বাংলাদেশে আসাটা তার কাছে যখন নিরাপদ মনে হচ্ছিল না, ঠিক সেই সময়টাতে তার স্ত্রী পরপর 2 বার এসেছেন। তো এমনি তিনি মৃদুভাষী, পলিটিক্স বা অন্য যে বিষয়গুলো রয়েছে সেই ব্যাপারে অতটা তার কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে যেটা দেখা গেল যে তিনি সম্মুখ সারিতে না থেকেও প্রেরণাদাত্রী রূপে পেছন থেকে ইন্সপায়ার্ড করার ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়া পরিবারে। এই গেল একটা। আর অন্যদিকে তার মেয়েটি, যেটা মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার একটা প্রতিভূ, তার সঙ্গে আধুনিকতা, শিক্ষা দীক্ষা এবং তার পিতার যে সাহস শক্তি, এই জিনিসগুলো জামাল রহমান রিপ্রেজেন্ট করছেন। তো এই যে আলোচনাটা, সেই আলোচনাতে দুটো পরিবারের সঙ্গে যে সম্মিলন হলো, এটার বডি ল্যাঙ্গুয়েজ কি, এটার উদ্দেশ্য কি? এখানে আমরা যদি প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে আলোচনা করি, তাহলে দেখব যে তার কন্যা, একমাত্র কন্যা, তার সকল সহায় সম্পত্তির উত্তরাধিকারী। তার আরেকটি কন্যা আছে মনিকা ইউনূস, সেটা আমেরিকাতে, কিন্তু উনি বাংলাদেশে আসেন না। আর এখন যে ছোট কন্যা আছেন যিনি, তো তার স্ত্রী জীবিত, কিন্তু স্ত্রী খুবই অসুস্থ। তো এই কন্যাই তার ভবিষ্যৎ। তো কাজেই আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন বা রাজনৈতিক শক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা বন্ধু বলে বিবেচিত হবেন, তাদের মধ্যে অবশ্যই এখন তারেক রহমান সাহেব তার কাছে বটবৃক্ষ। কাজেই তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিবার, মানে তার কন্যার একটা সম্পর্ক পারিবারিক পর্যায়ে তৈরি হোক, ওইরকম একটা পরিবেশ আমরা তারা যে ফটো সেশন করেছে সেখানে দেখেছি। আর সেই বৈঠকে কি আলোচনা হতে পারে, সঙ্গত কারণে এটি নিয়ে নানা ধরনের যাকে বলা হয় বক্তব্য এটি সামনে চলে এসছে। কেউ বলার চেষ্টা করছেন যে নির্বাচন হওয়া মানেই তো তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী হলে আমাদের দেশের যে নিয়ম, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলে যেতে হবে, তাহলে তার প্রাপ্তিটা কী, তার সেফ এক্সিট কী? তিনি তো আসলে সেফ এক্সিট নিতে চাচ্ছেন না। তার পক্ষে বাংলাদেশ ছেড়ে মইনুদ্দিন সাহেব বা ফখরুদ্দিন সাহেবের মতো চলে যাওয়া সম্ভব নয়। যদি তার চলে যাওয়ার কোনো স্কোপ থাকতো, তাহলে তিনি শেখ হাসিনার জমানাতে চলে যেতেন। তো তিনি যেতে চাচ্ছেন না এই কারণে যে তার ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে সব বাংলাদেশ কেন্দ্রিক। এগুলো এক। এই পুঁজি প্রত্যাহার করা সম্ভব নয়। আর এখানে তার যে প্রকল্পগুলো, সবগুলো স্বর্ণের ডিম পাড়া হাঁস। সেটা গ্রামীণ ফোন বলেন, গ্রামীণ ট্রাস্ট বলেন, আর এই সময়টাতে গত কয়েক মাসে তিনি যা কিছু অর্জন করেছেন, প্রায় সবগুলোই স্বর্ণর ডিম পাড়া হাঁস। ফলে এগুলো তিনি হত্যা করবেন না, তিনি বাংলাদেশেই থাকবেন, মরে গেলেও থাকবেন। কিন্তু এগুলো নিয়ে যেন তিনি বা তার সন্তান পুনরায় কোনো বিপদে না পড়েন, এজন্য তারেক রহমান সাহেবের সঙ্গে তার একটা সমঝোতা জরুরি ছিল। সেটি কি সেখানে আলোচনা হয়েছে? এটিকে নিয়ে আমরা কথা বলতে পারি। এগুলো এক। 2 নম্বরে যেটা হলো যে তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে ইলেকশনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেষ্টা করছেন, যে ওয়াকওভার দিচ্ছেন, সেক্ষেত্রে আরও বহু মানুষের সঙ্গে তার শত্রুতা শুরু হয়ে যাবে। তিনি গত 17 মাসে যাদেরকে পেট্রন করেছেন, অথবা তাকে যারা পেট্রন করেছে, সেটা এনসিপি বলেন, জামাত ইসলামী বলেন, অন্য ইসলামিক দলগুলো বলেন, সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করেছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে সহযোগিতা করেছেন। এই বন্ধন ছিল এমন একটা জায়গাতে, সবাই স্বপ্ন দেখত যে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংস পার্টি, ইসলামিক দলগুলো, এর বাইরে রাজনীতি যাবে না, এর বাইরে ক্ষমতা যাবে না। কিন্তু সার্বিক পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে যে এখন গাছে, ডালে, লতায়, পাতায়, পাহাড়ে, পর্বতে, আকাশে, বাতাসে শুধু তারেক, 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 জাইমা, 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 জুবাইদা, 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 বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ধানের শীষ, এই জিকিরগুলো, এই ফিকিরগুলো, মানে এইরকম একটা ভাইব তুলেছে। সেই ভাইবের সঙ্গে শাপলাকলি,
নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, তসনিম জারা, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংস পার্টি, ইসলামিক দল, জামায়াত ইসলামী, চরমোনাই, খিলাফত, শরিয়া আইন,